আসসালামু আলাইকুম। তোমরা সবাই ভালো আছো বাবা? আলহামদুলিল্লাহ ম্যাম, আপনি ভালো আছেন? আছি ম্যাম, খুব একটা ভালো না। খুব খারাপ, দোয়া করো ম্যামের জন্য। আমরা যারা ঠান্ডা জয়েন লেগেছে কর না? না, হঠাৎ করে শরীরটা কেমন লাগছে। আমি গতকাল বাইরে গিয়েছিলাম, তারপরে আসার পর থেকে শ্বাসকষ্ট হচ্ছে, খারাপ লাগছে খুব। হ্যাঁ, দোয়া করো তোমরা। সামলে থাকেন ম্যাম, এখন পরিস্থিতি ভালো না। হ্যাঁ, তাই তো বাবা। গত রাত থেকে অনেক কষ্ট হচ্ছে। তোমরা এক্সাম কেমন দিয়েছো সবাই? আমি কিন্তু কপি চেক করা আমার শেষ। হ্যাঁ, তোমাদের সবার হায়েস্ট কপি চেক কত করে ম্যাম? এটা এখন বলা যাবে না, টপ সিক্রেট। হ্যাঁ, রেজাল্টের আগে বললে তো আসলে ইমেজটা নষ্ট হয়ে যাবে, তাই না? ওয়েট করলে ভালো লাগে রেজাল্টের জন্য, ঠিক আছে? তো আমরা সবার কপি চেক করেছি, আমি আসসালামু দেখেছি। আলাইকুম মিস। ম্যাম একটা ওয়ালাইকুম কথা আসসালাম। ছিল। হ্যাঁ বাবা। ম্যাম আমার একটা প্রবলেম হয়ে গেছে। আমি এই যে ফিজিক্স আর মানে ফিজিক্স যে সিকিউটা স্যার বলছে মেসেঞ্জে দিতে, তো মেসেঞ্জে দিছি, বাট স্যার তো এখন পর্যন্ত সিনই করে নাই আমার মেসেজ। মেসেঞ্জারে তো আমরা সব সময় বলি যে তোমরা মেসেঞ্জারে করবে না, দিবে না। কিন্তু ম্যাম স্যার দিতে বলছিল তো। তুমি একটু স্যারকে ফোন করে তাহলে স্মরণ করে দিবা। কারণ আমরা কিন্তু সবসময় সবাই বলি যে মেসেঞ্জারে দিবে না, কারণ আসলে মেসেঞ্জার ঠিক করা তো সোটা, তোমরা নিজেরাও জানো। তোমরা দিবে মেইলে দিবে, আর ড্রাইভে দিবে। যদি ড্রাইভে না দিতে পারো তখন মেইলে দিয়ে দিবা। হ্যাঁ, তো স্যারকে একটু ফোন দিও বাবা, স্যারের নাম্বারটা কালেক্ট করে। তোমার যদি নাম্বার না থাকে তুমি ক্লাস শেষে যে কোনো স্যার ম্যাডামকে বা আমাকেও ফোন দিলে তুমি নাম্বারটা পেয়ে যাবে, ঠিক আছে? ওকে ম্যাম। স্যারকে একটু ফোন দিয়ে করে দিও, রেজাল্ট হয়ে যাবে তো তখন তুমি বিপদে পড়ে যাবে বাবা। জি মিস। না হলে তোমার গাইড টিচারকে ইনফর্ম করবে, গাইড টিচারকে লাগবে না, সাবজেক্ট টিচারকে ইনফর্ম করলেই হবে, ঠিক আছে? ওকে। ওকে ম্যাম। ওকে বাবা। আচ্ছা, ম্যাম আমি নাম্বারটা কি তোমাকে আমাদের এই চ্যাট বক্সে দেওয়া যাবে? এখন তো আমি দিতে পারবো না, আমার তো মুখস্থ নেই বাবা। বের করে ও তারপরে দিতে আচ্ছা। হবে, এখন তো আমি আচ্ছা তোমাদের ক্লাস আচ্ছা ম্যাম, দিচ্ছি, আচ্ছা। হ্যাঁ, ফোন থেকে বের করে। তুমি আমার নাম্বার জানো? নো মিস। আচ্ছা, আমার নাম্বারটা আমি বলছি, তুমি লিখে নাও। 01 ম্যাম 914। মিনিট ম্যাম। লিখেছো? জি মিস বলেন। 01 914 01914 90 90 64 64 30। 30। হ্যাঁ 01914906430। হ্যাঁ, যাদের যাদের লাগবে শুধু মাইশা, তোমার নাম কি মাইশা না মারিশা? মারিশা। হ্যাঁ, মারিশার শুধু না, যাদের যাদের প্রয়োজন নাম্বারটা সবাই রেখে দাও, ঠিক আছে? সবাই তো জি জেনে ম্যাম। গেলাম। আর তোমাদের যে আমি স্ক্রিন শেয়ার করছি কোশ্চেন, তোমরা দেখতে পাচ্ছো বাবা? জি মিস। ওকে, তাহলে আমি স্টার্ট করে নিই, হ্যাঁ? তুমি আচ্ছা, স্ক্রিন ভালোভাবে বোঝা যাচ্ছে তোমাদের? এখন দেখো তোমাদের কি আছে, এমসিকিউ, তাই না? এমসিকিউ তোমাদের কতটা ছিল? আমাদের মনে আছে এমসিকিউ কতটা ছিল? 20টা। 20টা। তাহলে দেখো তোমাদের নাম্বার ওয়ান এমসিকিউ কি ছিল। তোমরা কিন্তু অ্যান্সার দিবে, আমি কিন্তু অ্যান্সার বলবো না। তোমরা এক্সাম দিয়েছো, ভুল হলেও দিবা, শুদ্ধ হলেও অ্যান্সার দিবা, ঠিক আছে? ম্যাম শুনবে, তারপরে ম্যাম দিবে। রিং স্পট রোগের জীবাণু কোনটি? রিং স্পট রোগ আর হয়, পেঁপের হয়, তাই না? হ্যাঁ, পাপেয়া। পিআরএসভি। হ্যাঁ, পাপায়া রিং কোনটা? স্পট ভাইরাস। কি বলো আরেকবার, পি আর এস ভি, তাই না? তাহলে ইয়েস ম্যাম। হ্যাঁ, এর ফুল ফর্ম কি? ভেরি গুড। পাপায়া দেওয়া রিং উচিত। স্পট ভাইরাস। হ্যাঁ, পাপায়া রিং স্পট ভাইরাস। তাহলে আমরা রিং স্পট রোগের যে জীবাণু কোনটি, এটা আমরা জেনে গেলাম যে রিং স্পট রোগের জীবাণু আমাদের হলো
পাপায়া রিং স্পট কি ভাইরাস। ক্লিয়ার? সবাই বুঝতে পারছো? দেখা যাচ্ছে? দেখো ম্যামও কিন্তু সঠিক আনসারটা ক্লিক করে রেখেছে, দেখা যাচ্ছে? গুগল কিন্তু দেখাই দিচ্ছে তোমাদের Yes, সঠিক আনসার। হ্যাঁ, এটা কিন্তু গুগল দেখাচ্ছে, আমি দিয়েছি কিন্তু গুগল দেখাচ্ছে এখন। ওকে, তোমাদের নাম্বার 2 কোশ্চেন ছিল নিচের কোনটি উদ্ভিদ ভাইরাস? নিচের কোনটি উদ্ভিদ ভাইরাস? কোনটা বলো? টিএমভি, হ্যাঁ টি2, এইচআইভি, MV, ma'am. টিএমভি ফুল ফর্ম হলো টোবাকো মোজাইক ভাইরাস। আমি কিন্তু জানি না, দেখে নিই অ্যান্সারটা কি দিয়েছি। গুড, ভেরি গুড। টিএমভি, টিএমভি হলো টোবাকো মোজাইক ভাইরাস। আমরা যে টিএমভি বা টোবাকো মোজাইক ভাইরাসটা দেখবো, এই ভাইরাসটা আমরা কোথায় দেখতে পাই তোমরা কি জানো? এই ভাইরাসটা কোথায় দেখা যায়? তামাক গাছে। তামাক গাছে। হ্যাঁ, আমাদের বাংলা একটা কথা জানো, এই যে তামাক গাছ যে তোমরা বললা, আসলে একটা কথা মনে পড়ে গেল। বড় বড় 5 স্টার রেস্টুরেন্টে আমরা যাই, তাই না? গাছের মধ্যে আলো জ্বলে, খেয়াল করেছো কেউ কখনো? হোটেল রেডিসনে গিয়েছো, সোনারগাঁয়ে গিয়েছো? আমরা এই 5 স্টার হোটেলগুলোতে গেলে আমরা দেখতে পাই গাছের মধ্যে আলো জ্বলে। তাহলে কিভাবে জ্বলে? তোমরা কি এটা জানো কেউ কিভাবে জ্বলে? হ্যাঁ, খেয়াল করেছি? তামাক গাছ থেকে আলো ছড়ে, এই কথাটা কখনো শুনেছি? কারো বাড়ি কি উত্তরবঙ্গে আছে? সে কখনো তামাক গাছের খেতে গিয়েছে? হ্যাঁ, যায় নাই, তাই না? এই তামাক গাছের যদি কোনো খেতে যদি আমরা রাতের বেলা যাই, রাতের বেলা গেলে আমরা দেখতে পাবো যে সেখানে কি ছড়ায়? আলো ছড়াচ্ছে। তামাক গাছের খেতে আমরা যদি যাই তাহলে দেখতে পাবো রাতের বেলা আলো ছড়াচ্ছে, এটাকে বলা হয় দ্যুতিময় আলো। তারপরে জোনাকি পোকা, আমরা জোনাকি পোকা দেখেছি কখনো? জোনাকি পোকা যাদের বাড়ি বিলের মধ্যে, তারা কখনো দেখেছো যে হ্যাঁ, বিলের দেখেছি। মধ্যে রাতের বেলা আলো জ্বলে, ভূতের আলো? ভয় লাগে, সবাই বলে ওই যে দেখ ভূত। হ্যাঁ, কারণ মিটি মিটি আলো জ্বলে আর ধোঁয়া ওড়ে। আসলে এটা এখানে কি ভূত? ভূত বলে পৃথিবীতে কিছু আছে? কিচ্ছু নেই। এটা কি, এই যে মিটি মিটি আলো জ্বলছে এবং যে ধোঁয়া উঠছে, হ্যাঁ, এটা আসলে যারা জানে না, যারা লেখাপড়া জানে না, সেই মানুষগুলো বলবে যে আসলে কি ভূতের আলো এবং ভূত আসছে। আসলে এটা হলো জোনাকি পোকার আলো। এবং যে গ্যাসটা উঠছে আমরা জানি, ওখানে যে ধোঁয়াটা উঠছে এটা একটা গ্যাস, সেটা হলো মিথেন গ্যাস। আমরা এটা জানি, এগুলো জানা আছে আমাদের। তো যাই হোক, অনেক গল্প হচ্ছে, প্রশ্ন করার থাকে। আমাদের এগুলো জানা দরকার, কারণ আমরা তো ভয় পাই। গ্রামে গেলে হঠাৎ করে যদি বিলের মধ্যে রাতের বেলা তাকায়, একদমই ভয় লাগে। কেন গ্রামে আসলাম হঠাৎ করে শহর থেকে? কিন্তু আসলে এগুলো কিছুই না, এটা হলো একটা জোনাকি পোকার আলো আর একটা হলো মিথেন গ্যাস। আসলে একটা কথার অ্যান্সার দিতে গিয়ে এত কিছু চলে আসলো। আমি যেটা বললাম যে দুধময় আলো ছড়ায় তামাক গাছের ইয়ে থেকে, আমাদের এই যে তামাক গাছের জিন বা জোনাকি পোকার জিন, এটা আরেকটা উদ্ভিদে ব্যবহার করে তারা সুন্দর আলো ছড়াচ্ছে। এটা হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা বায়োটেকনোলজি, তোমরা পড়বে আরো। ঠিক আছে, আমরা যেটা টিএমবি তে ছিলাম, টিএমবি আমরা জানি যে নিচে কোনটি উদ্ভিদ ভাইরাস, টিএমবি টোবাকো মোজাইক ভাইরাস। নাম্বার 3 কোশ্চেন, আমরা কি দেখতে পাচ্ছি? কোথায় দ্বিসূত্রক আরএনএ দেখা যায়? কোথায় দ্বিসূত্রক আরএনএ দেখতে পাই? ব্যাকটেরিওফাজে, পলিফাজ, ইওভাইরাস, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, কোনটাতে? হ্যাঁ, দ্বিসূত্রক আরএনএ। হ্যাঁ, দ্বিসূত্রক আরএনএ কোনটিতে দেখা যায়? দ্বিসূত্রক আরএনএ দেখা যায় যেহেতু তোমাদের, আমরা তো ভাইরাস পড়েছি, তোমাদের ভাইরাসের চ্যাপ্টার করানো হয়েছে। কোনটা? সেটা হলো যে রিও ভাইরাস। ভাইরাস। আমরা দেখতে পাচ্ছি যে বিও ভাইরাসের যে আরএনএটা থাকবে, সে আরএনএ হলো দ্বিসূত্রক। কিন্তু আরএনএ কিন্তু এক সূত্র, ঠিক কিনা বলো? আরএনএ এক সূত্রক হ্যাঁ, না? কয়েকটা কারণ ক্ষেত্রে দ্বিসূত্রক, ব্যতিক্রম হয়। হ্যাঁ এটা হলো এক্সেপশনাল। কারণ ব্যতিক্রম কথাটা এই জন্যই এসছে, ব্যতিক্রম কথাটা এই জন্য চলে এসেছে। কারণ ব্যতিক্রম কথাটা যদি না আসতো তাহলে এই জিনিসটা আসতো না। তাহলে আমরা জানি যে দ্বিসূত্রক কে? দ্বিসূত্রক কে? তাকে চিনো? হ্যাঁ, আরএনএ সঙ্গেই থাকে। তারা শত্রু না বন্ধু তাও জানি না। ডিএনএ। ডিএনএ, ডিএনএ কে?
দ্বিসূত্রক, ডিএনএ হলো ডাবল হেলিক্স আর আরএনএ কি এক সূত্রক। এটা কিন্তু পার্থক্য এক্সামে খুব আসছে, এই কথাটা মনে রাখলেও আমাদের পার্থক্যটা লেখা যায়, কারণ ডিএনএ হলো দ্বিসূত্রক, আরএনএ কি এক সূত্রক। মনে থাকবে আমাদের? একটা পার্থক্য কিন্তু শিখাই দিলাম। হ্যাঁ, মনে থাকবে? রেসপন্স নেই কেন? সকালবেলা কি আমরা নাস্তা করি নাই? এত সকালে সকালবেলা নাস্তা কেউ কে নাস্তা করি করবে? নাই? হ্যাঁ, সকালবেলা আমরা কেউ নাস্তা করি নাই, এই জন্য ছেলেমেয়েরা আবার কথা বলছে না। কোথায় দ্বিসূত্রক আরএনএ পাওয়া যায়? রিও ভাইরাস। গেল। এরপরে আমরা 4 নাম্বার কোশ্চেনে আসলাম। হ্যাঁ, 4 নাম্বার কোশ্চেনে আমাদের কি আসলো? টি2 ফাজ ভাইরাস। হ্যাঁ, কোনটা টি2 ফাজ ভাইরাস? আমরা দেখি। টি2 ফাজ ভাইরাস, এখানে একটা চিহ্ন দেওয়া আছে ড্যাশ। ইকোলি ব্যাকটেরিয়া দেহে সংক্রমণ ঘটায় দ্বিসূত্রক হারে। আগে ক্লিক করে গেছে। ডিএনএ দ্বারা গঠিত, ওষুধ দ্বারা সংখ্যা বৃদ্ধি করতে পারে। তাহলে আমরা এখানে দেখি যে ইকোলি ব্যাকটেরিয়া দেহে তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে টি2 ফাজ ভাইরাস আমাদের যে ইকুয়ালি আছে মানে ইস্টেকিয়া কোলাই ব্যাকটেরিয়া দেহে কি করে সংক্রমণ ঘটায়। তাহলে টি2 ফাজ ভাইরাস আমরা দেখেছি। 4 নাম্বার কোশ্চেন অ্যান্সার দেখেছি, পারবো? 4 নাম্বার ইয়েস কোশ্চেন। ম্যাম। ওকে, এরপরে আসলো আমাদের 5 নাম্বার কোশ্চেন। আরে দেখে নিচ্ছ। ভাইরোলজির জনক কে? ভাইরোলজির জনক হলো স্টেনলি। ভাইরোলজির জনক কে? স্টেনলি। আর ক্লিক করবো না। ভাইরাসের প্রোটিন আবরণকে কি বলে? ক্যাপসিড। ক্যাপসিড, তাই না? ক্যাপসিকাম মনে রাখবো। ক্যাপসিকাম খাই আমরা? ক্যাপসিকাম খাই? হ্যাঁ। ক্যাপসিকাম থেকে কি পাই আমরা, কেন খাই, জানা আছে আমাদের? হ্যাঁ, আসলে আমরা এখান থেকে আমিষ বা প্রোটিনটাই পাই। এরপর আমরা এই যে ভাইরাসের যে প্রোটিন আবরণ দেখে নেই। ভাইরাসের প্রোটিন আবরণ কি বলে? ক্যাপসিড বলে। ভাইরাসের প্রোটিন আবরণ কি বলে? ক্যাপসিড বলে। 7 নাম্বার কোশ্চেন, ব্যাকটেরিওফাজ। হ্যাঁ, ব্যাকটেরিওফাজ এক প্রকার কি? নামের আগে ব্যাকটেরিয়া আছে কিন্তু আসলে কি তার? ভাইরাস। ভাইরাস, কিন্তু নামের আগে কিন্তু ব্যাকটেরিয়া আছে, আছে না? ব্যাকটেরিও হ্যাঁ ম্যাম। ফাজ, কারণ নাম ওইরকম হলে কাম ওইরকম হবে না। তাহলে ব্যাকটেরিও ফাজ কি? ব্যাকটেরিও ফাজ হলো এক ধরনের ভাইরাস। ব্যাকটেরিও ফাজ এক ধরনের ভাইরাস। আমরা দেখে নিই যে আমরা অ্যান্সার কি দিয়েছি। ভাইরাস, ঠিক আছে, দেখা যাচ্ছে বাবা? হ্যাঁ, তোমরা স্ক্রিন ইয়েস দেখতে ম্যাম। পাচ্ছ? এরপরে এসছে, এই সংজ্ঞাগুলো খুবই আসে, 3টা সংজ্ঞা দেওয়া আছে তোমাদের ওখানে বইয়ে। প্রিয়ন, ভিরিয়ন আর একটা কি ভিরিয়ন। 3টা সংজ্ঞা পড়েছো? এই 3টা সংজ্ঞা ইয়েস। কিন্তু এইচএসসি এক্সামে সব সময় আসে একটা দুটো। তো এই জন্য আমরা সবসময় 3টা মুখস্থ রাখবো, প্রিয়ন, তারপরে ভিরিয়ন আর একটা ভিরিয়ড। তাহলে প্রিয়ন কি? প্রিয়ন হলো সংক্রামক প্রোটিন সংক্রামক ফাইব্রেট। প্রোটিন হ্যাঁ, ফাইব্রেট। আর সংক্রামক ক্ষুদ্র আরএনএ নো, ভাইরাসের শূন্য প্রোটিন না, ক্ষুদ্র ভাঙা আরএনএ না। প্রিয়ন হলো সংক্রামক কি প্রোটিন ফাইব্রেট। তাহলে 4 নাম্বার কোশ্চেনে, সরি 8 নাম্বার কোশ্চেনে আমরা কি দেখতে পাচ্ছি যে প্রিয়ন হলো সংক্রামক প্রোটিন ট্রাইবেল। প্রিয়ন কি? সংক্রামক প্রোটিন ট্রাইবেল। এরপরে আমাদের আসলো ভাইরাস, তার আবার দেহ। আমাদেরকে শেষ করে দিচ্ছে এই ভাইরাস না? এমন একটা ভাইরাস চলে আসলো, আমরা সবাই উপকার হয়ে গেছে। তাহলে ভাইরাসের দেহ কি দিয়ে গঠিত? দেখছো তার দেহ কি দিয়ে প্রোটিন। গঠিত? হ্যাঁ, সে হলো কি প্রোটিন, নাকি নিউক্লিক অ্যাসিডও আছে? আমি অবশ্য জানি না, দেখি কি আছে। দেখছো, আমার মনে হচ্ছিল যে সাথে নিউক্লিক অ্যাসিড আছে। শুধু প্রোটিন দিয়ে কি গঠিত হয় বলো? কারণ তার শক্তি আছে তো অনেক। দেখতেই পাচ্ছ তোমরা যে ক্ষুদ্র, চোখে দেখা যায় না, বা আমরা কখনোই তাকে অনুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখতে পারি না।
আর সে এত কিছু করছে, সেখানে জল কামান কিচ্ছু লাগছে না, কেউ কিছু করতে পারছে না। তো আমরা এই যে আমাদের যে ভাইরাসের দেহ কি দিয়ে গঠিত, 9 নম্বর কোশ্চেনটা আমরা কি জানলাম, যে নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন। ভাইরাসের দেহ কি দিয়ে গঠিত, নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন। ইট বালি সুরকি দিয়ে নয়, তাই না? সিমেন্ট দিয়ে নয়। সিমেন্ট দিয়ে হলে তাও হইতো, রড দিয়ে হলে তাও হইতো। কি দেওয়া আছে, নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দিয়ে তৈরি। এরপরে আছে ভাইরাস ঘটিত রোগ কোনটি। আরে অনেকগুলো রোগ দেওয়া আছে, কলেরা, আমাশা, হেপাটাইটিস, যক্ষা। কোনটা? আমি তো ভুলে গেছি, বলো। হেপাটাইটিস। হেপাটাইটিস না? আচ্ছা, হেপাটাইটিসের প্রকারভেদ আছে, তোমরা জানো? হেপাটাইটিসের টিকা দিয়েছো সবাই? হ্যাঁ ম্যাম। হেপাটাইটিস হেপাটাইটিসের টিকা অবশ্যই দিতে হবে ঢাকা শহরে বাস করতে গেলে। হ্যাঁ, হেপাটাইটিসের ভাগ আছে, হেপাটাইটিস বি, সি। হ্যাঁ, এ বি সি। এই যে সি যেটা, এই হেপাটাইটিস হইলে কি হয় জানো? এটাকে বলা হয় তুষের আগুন। যাদের গ্রামের বাড়ি তারা জানে যে তুষের আগুনটা কি জিনিস। তুষের আগুন মানে, ধরো আমরা যখন গ্যাসের চুলায় আগুন জ্বালাই, তখন কি করি আমরা? জোরে দিলে জোরে হয়, আস্তে দিলে আস্তে হয়, তাই না? কিন্তু এই তুষের আগুনে যদি আমরা আগুন দেই, সে কি হবে না, কখনোই জোরে হবে না। সে ধীরে 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 উঠতে থাকবে, এবং শেষে একদম সম্পূর্ণটা যখন পোড়া হয়ে যাবে, তখন সে নিঃশেষ হয়ে যাবে। বুঝতে পেরেছো? তো এই যে তুষের আগুন যেটাকে বলা হয়, যে আমরা হেপাটাইটিস সি যেটা, এটা হলো তুষের আগুন। এটা ট্রিটমেন্ট এখনো সারা বিশ্বে খুব একটা নেই। এজন্য অনেকে বলে না যে তোর হেপাটাইটিস বি ভাইরাস হয়েছে, তুই মারা যাবি। হেপাটাইটিস বি তে কেউ মারা যায় না, কারণ আমরা মানুষ এটা বোঝে না জন্য বলা হয় যে হেপাটাইটিস বি তে সে মারা গেছে। আসলে ওর হেপাটাইটিস বি হয় না, ওর ডাক্তার মেডিকেলের কাগজপত্র পড়ে দেখা যাবে যে ওর হেপাটাইটিস সি হয়েছে। এই হেপাটাইটিস সি তুষের আগুন ওকে ধীরে 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 নিঃশেষ করে দিয়েছে, কারণ সে বুঝতেই পারে নাই। এটা বোঝাও যায় না। এটা কখন বোঝা যায় জানো? যখন তুমি নিঃশেষ হয়ে যাবে তার 2-1 দিন আগে, তখন ডক্টররা বলে আমার আর কিছুই করার নেই, কারণ তখন আর কোনো ট্রিটমেন্ট নেই। তুমি সকল ট্রিটমেন্টের ঊর্ধ্বে, এতই মারাত্মক। আর এই রোগটা সাধারণত তোমাদের যেটা ছড়ায় সেটা হলো পানিবাহিত রোগ। হ্যাঁ, আমরা ঢাকা শহরে যেখানে সেখানে পানি খাই। আর ঢাকা শহরের সবচেয়ে বড় যে জিনিসটা, সুয়ারেজ লাইন এবং পানির লাইন দুজনেই বন্ধু। জানো এটা? দুজনে কিন্তু ক্লোজ ফ্রেন্ড। ক্লোজ ফ্রেন্ড মানে কি করে, পাশাপাশি চলে না, হাত ধরে চলে, কখনো কখনো তার গা ধরে থাকে। তো এই যে এই দুজনও তাই। তাহলে আমরা সেই পানিটা খাই কেন? ওই পানিটা যদি আমরা মাইক্রোস্কোপে এনে দেখি, তাহলে তুমি জীবনেও আর পানি খাবে না। সেই জন্য ঢাকা শহরে সবাই বলে যে পানি কি করে আমরা ফুটাই খাই, ফুটাই খেলে কি হয়, জার্মগুলো মরে যায়। কিন্তু তোমরা বাইরে কি যে পানিগুলো খাও, এটা কতটুকু? কারণ মানুষের মধ্যে এটা আছে যে আমার এটা খেলে মানুষ ইয়ে হয়ে যাবে, অসুস্থ হয়ে যাবে, কার মধ্যে এই বোধটা আছে? খুব কম সংখ্যক মানুষের মধ্যে। এই জন্য বাইরে পানি খেলে আমরা সবসময় ঠান্ডা পানিটা খাবো, কারণ ফ্রিজে যে পানিটা ফ্রিজিং করা হয় ঠান্ডা পানি, তখন জার্মটা মরে যায়, ওই তাপমাত্রা ওরা বেঁচে থাকতে পারে না। সেই জন্য আমরা যদি বাইরে খাই, সবসময় আমরা কি করব, ঠান্ডা পানিটা খাবো। আবার ঠান্ডা পানি খেলে ঠান্ডা লেগে যাবে, আর না হলে গরম পানি খাবো। কিন্তু আসলে আমরা ঠান্ডা পানিটা খাওয়ার চেষ্টা করবো। কিভাবে খাবো? ঠান্ডা পানিটা নিয়ে একটু পরে খাবো, কিন্তু কখনোই নর্মাল পানিটা খাবো না। কারণ খাইলে আমাদের এই যে হেপাটাইটিস ডিজিজটা আছে, এটা খুবই হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, 90%। আর গ্রাম থেকে যারা শহরে আসে, ম্যাক্সিমাম সময় দেখবে যে ম্যাক্সিমাম লোকেরই হেপাটাইটিস। কেন হয়? এই যে পানির কারণে। কারণ তারা তো জানে না, কারণ গ্রামে কেউ পানি ফুটিয়ে খায় বলো তো? গ্রামে কি সুয়ারেজ লাইন আর পানির লাইন কি পাশাপাশি আছে? তারা কি ফ্রেন্ড ফ্রেন্ড? ওইখানে আলাদা আলাদা, সবারই ডিপ টিউব হয়। বা যদি সাপ্লাই পানিও থাকে, তারা নিজেদের দিক থেকে পানিও, নির্দিষ্ট একটা লেয়ার থেকে। আর আমাদের এখানে তো, আর তোমরা কখনো বুড়িগঙ্গায় বেড়াতে গিয়েছো? হ্যাঁ, বুড়িগঙ্গায় বেড়াতে গিয়েছি আমরা, নদীর পাড়ে। কেউ যায় নাই? Yes, miss. হ্যাঁ, তাহলে বুড়িগঙ্গা নদীর পানি কেমন মনে আছে? অনেক ফ্রেশ, তাই না? হ্যাঁ, Is basically fresh আমরা একদম miss. কালো। অনেক ভালো। এই ফ্রেশ পানিটাই কিন্তু আমরা খাই, কিন্তু আসলে তো এটা ফ্রেশ পানি না। এটা সায়দাবাদ যে ওয়াটার প্ল্যান্ট আছে, ওখানে আমাদের নিয়ে ফ্রেশ করে তারপরে তোমাদেরকে দেওয়া হয়। আচ্ছা, যাই হোক, অনেক কথা বলা হলো। তবে হ্যাঁ, আমাদের জন্য একটা গুড নিউজ আছে। সেই গুড নিউজটা কি জানো? যে আমাদের ফ্রেশ পানিরও ব্যবস্থা হচ্ছে। আমাদের এই যে ইয়া থেকে, মানিকগঞ্জ থেকে আমাদের হলো গাবতলী পর্যন্ত বা আমিন বাজার পর্যন্ত, এখানে
এত সুন্দর পানির লেয়ার পাওয়া গিয়েছে যে আমরা যদি মানে কয়েকশো বছরও খাই এই পানি শেষ হবে না। মানে একটা আল্লাহর দেওয়া জিনিস, তাই না? আল্লাহ যদি ইয়ে না করেন, মানে এত পানি পাওয়া গেছে। কিন্তু এটা আসলে অনেক, এই যে এই পানিটা সারা ঢাকায় মনে করো সাপ্লাই দেওয়া এবং ইয়ে করা, প্রসেসিং করা অনেক ব্যয়বহুল, হয়তো অদূর ভবিষ্যতে হবে। গবেষকরা এটা বের করেছে। তো তোমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম আছে তারা অবশ্যই আহ যে ভবিষ্যৎ এসটি করতে হবে। তোমাদের ভবিষ্যৎ প্রজন্ম বা তার ভবিষ্যৎ প্রজন্ম তারা হয়তো পেয়ে যাবে এটা। কিন্তু এটা অনেক খুশির খবর, আমাদের শুনেই ভালো লেগেছে যে আমাদের ভবিষ্যৎ প্রজন্মরা এটা পেয়ে যাবে, আমরা হয়তো পাবো না। তো যাই হোক, অনেক কথা হলো একটা কথা থেকে। দেখো তাহলে আমাদের ভাইরাস ঘটিত রোগ কোনটি? হেপাটাইটিস। এরপর নেফ্রিডিয়া পাওয়া যায় কোন পর্বের প্রাণীতে? নেফ্রিডিয়া পাওয়া যায় কোন পর্বের প্রাণীতে? হ্যাঁ, আসুন কি আমার সাবজেক্টে চলে আসলাম। কি আমরা জানি না কোন পর্বের প্রাণীতে? আমি তো জানি না। হ্যাঁ, আমরা সকালে কেউ নাস্তা করি নাই, সেই জন্য এই অবস্থা মনে হচ্ছে। অ্যানিলিডা। অ্যানিলিডা, এই তো। খালি নওশিন দেখি সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা করছে। নওশিন সকালবেলা অনেক খেয়েছে না নওশিন? কিছু খাই নাই। কিচ্ছু খাই না, এটা তো আমি জানি, কারণ এটা তো আমার জানা কথা। এই জন্য তো বলছি, কারণ আমাদের সকালে খেতে ভালো লাগে না। সকালে খেতে কারোরই ভালো লাগে না। আরে বাবা, খেতে হবে, না খেলে কি গাড়িতে তেল না দিলে ইঞ্জিন চলে? বলো, গাড়িতে তেল না দিলে ইঞ্জিন চলে না। তাও তো ম্যাম আমার ইঞ্জিন ভালো আছে। না না, এটা বেশিক্ষণ থাকবে না, একটু পরে নিভু নিভু হয়ে যাবে, এনার্জি শেষ হয়ে যাবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে। আচ্ছা, তাহলে নেফ্রিডিয়া পাওয়া যায় অ্যানিলিডা পর্বে প্রাণীতে, আমরা জানি। এরপরে আসলো আমাদের 12 নম্বর কোশ্চেন। কোন পর্বের প্রাণীতে জোড়াপদ দেখা যায়? আরে একটা প্রাণী পাওয়া যায় না একসঙ্গে জোড়াপদ, তাই না? কাদের দেখা যাচ্ছে? আর্থ্রোপোডা। হ্যাঁ, ম্যাডাম অ্যান্সার তো দেখাই ফেলছে। আর্থ্রোপোডা। এমনি আর্থ্রোপোডা তো পর্বের প্রাণী জানতাম আমাদের। ম্যাম। হ্যাঁ, এটা তো মনে থাকবে, এটা তোমাদের ফ্রেন্ড, প্রতিদিনই দেখতেই হয় তাকে। হ্যাঁ, ককরোচ, একে বন্ধুই মনে করবা, কারণ এটা তো প্র্যাকটিক্যাল করতে হবে। এই জন্য আগে থেকে মাইন্ড স্যাটিসফ্যাকশন থাকতে হবে, না হলে তো ওটা ধরাই যাবে না। ওরে আল্লাহ, এটাও তো ইয়ে দিয়ে ফেললাম। কোনটি ভার্টিব্রাটা? খাইতে ভালোই লাগে না, তবে উপরেরটা হলে ভালো হইতো, কারণ ওই মাছটা খাইতে, ওটা খাইতে ভালো লাগে। ভার্টিব্রেটা কোনটা? ম্যাডাম অ্যান্সার দেখাই দিছে, কাতলা মাছ। উপরেরটা হলে ভালো হইতো, তাই না? খুব টেস্টি। উপরেরটা তো আসলে মাছ না। সে কি মাছ? হ্যাঁ, না, ওটা মাছ না তো। সে কিন্তু মাছটা। তো হলো আমাদের ভার্টিব্রেটা হলো কাতলা মাছ। ভার্টিব্রেটা কি? কাতলা মাছ। তো ওই ছেলের ইয়েটা দেওয়া লাগবে। আচ্ছা, একটা উদ্দীপক নিচে দেওয়া আছে। হ্যাঁ, এই উদ্দীপকটা একদিন তোমাদের মনে হয় বলেছিলাম, সেটাই দিয়েছি, দেখছো? পাখি ও মানুষ একই পর্বের প্রাণী, অথচ পাখি আকাশে। রিপোর্ট করা অনেক কাজ আছে। আচ্ছা, তাহলে আমরা বলেছি যে পাখি ও মানুষ একই পর্বের প্রাণী, অথচ পাখি আকাশে উঠতে পারে কিন্তু মানুষ পারে না। এখন কথা হলো যে আসলে তো মানুষ আকাশে উঠতে পারে না, উদ্দীপকের প্রথম প্রাণীটি কোন শ্রেণীর? হ্যাঁ, একটু আগে আমার চ্যাট বক্সে এস। অ্যান্সার এসেছিল।
যে অ্যাবিস, তাই না? দেখি অ্যাবিস ট্রেনিং তারপর অ্যান্সার ঠিক আছে কিনা। অবশ্যই রাইট অ্যান্সার অ্যাবিস, কারণ পাখি আকাশে উঠতে পারে, পাখি হলো অ্যাবিস ট্রেনিং জন্য। দ্বিতীয়টা আছে প্রথম প্রাণী চলনের ক্ষেত্রে কোনটা প্রযোজ্য? হ্যাঁ, বায়ুথলি আছে, ভারী অস্থি, হাত পা। তাতে হাত পা আছে, আমি তো কখন পা আছে মনে হয়, তাই না? হাত দেখি নাই তো। তাহলে আমরা প্রথম প্রাণী চলাচলের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য বলো? আরে বাবা, যারা আকাশে বায়ুথলি। উড়ে, হ্যাঁ তাদের এয়ার স্যাক বায়ুথলি। থাকতে হয় বা বায়ুথলি। তুমি আমি চাইলে উঠতে পারবো না তো, পারবো? যাদের এয়ার স্যাক বা বায়ুথলি আছে তারা কি করে আকাশে উঠতে পারে, এটা হলো বায়ুথলি। এই যে বায়ুথলি। এরপরে দেখো দ্বিতীয় প্রাণী, এখন আমরা চলে আসলাম, তাহলে দ্বিতীয় প্রাণী কে ছিল? মানুষ। তাহলে দ্বিতীয় প্রাণীর ক্ষেত্রে কোনটি সঠিক? হ্যাঁ, আমরা আশাফুল মাকলুকাত সৃষ্টির রাজি। তো আমাদের কোনটা সঠিক বলো? তোমার আমার হৃৎপিণ্ড চার কয় প্রকোষ্ঠ? প্রকোষ্ঠ বিশিষ্ট 4 হৃৎপিণ্ড। প্রকোষ্ঠ বিশিষ্ট আমাদের হৃৎপিণ্ড, কারণ এটা আমাদের অনেক বড় একটা বৈশিষ্ট্য। 4টা প্রকোষ্ঠ কি কি যেন আমি ভুলে গেছি, মনে আছে তোমাদের? তুমি বলতে পারবে? আসলে তো ওই চ্যাপ্টার কেবল পড়াচ্ছি। ডান অনিন্দ, ডান ডানিন্দ, নিলয়, বাম অলিন্দ, অনিন্দ, ডান নীলা, বাম বাম নিলয়। নিলয়। আচ্ছা, এখন কিন্তু অনিন্দ আর নীলা বলে না, ইংলিশটাই বলে অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকল। ঠিক আছে, তাহলে আমরা অ্যান্সারটা দেখে নেই। 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। ওকে, এরপরে আমাদের আছে নিম্নের কোন প্রাণীতে সুডোসিলম দেখা যায়? সুডোসিলম দেখা যায় কোন ধরনের প্রাণীতে? অ্যাস্টারিস। অ্যাসক্যারিস লুম্ব্রিকর্ডিস। আচ্ছা, অ্যাসক্যারিস লুম্ব্রিকর্ডিস দেখে নেই। অ্যাসক্যারিস লুম্ব্রিকর্ডিস। এরপর আছে ডিপ্লোমাস্টিক প্রাণীতে কয়টি ভ্রূণস্থ দেখা যায়? অ্যান্সার বলেই দেওয়া আছে, দুটি। এটা অ্যান্সার বলে দেওয়াই আছে। ডিপ্লো মানে কি? 2। ট্রিপ্লো মানে কি? তিন। ট্রিপ্লো মানে, হ্যাঁ ট্রিপ্লো মানে তিন। 3। হ্যাঁ। কোন পর্বে সকল প্রাণী সামুদ্রিক? ইকাইনোডার্মা। ইকাইনোডার্মাটা, হ্যাঁ ইকাইনোডার্মাটা পর্বের সকল প্রাণী হলো সামুদ্রিক। ইকাইনোডার্মাটা পর্বের সকল প্রাণী সামুদ্রিক। কোনটির পুচ্ছ পাখনা হেটারো সার্কাল ধরনের? লাস্ট কোশ্চেন। হাঙর। হাঙ্গর, এখানে হাঙ্গর। ওকে, কোনটির পুচ্ছ পাখনা হেটারো সার্কাল ধরনের? সেটা হলো হাঙ্গর। তাহলে আমাদের যে এমসিকিউ যে 20টা ছিল, আমাদের কারো কোনো অ্যান্সারে কোনো প্রবলেম বা কোনো সমস্যা? আমিও ভুল করতে পারি, আমিও ভুল অ্যান্সার দিতে পারি, তবে তোমরাই তো বললা, আমি শুধু দেখে নিলাম ঠিক আছে কিনা, তাই না? ম্যাম কি করলো? দেখে নিল ঠিক অ্যান্সার গুলো ঠিক আছে কিনা। কারো কোনো কোশ্চেন আছে বাবা? নো ম্যাম। এমসিকিউ কোশ্চেনে? আচ্ছা, তাহলে আমি সিকিউ চলে যাই, সিকিউটা সলভ করে দেই। ওরে বাবা, এখানে সুন্দর একটা ছবি দেওয়া আছে। তো আমরা আসলে ক নাম্বার যে কোশ্চেনটা দেওয়া আছে, সিলম কি? আমরা সবাই জানি যে সিলম হলো যে হিংস্র প্রাণীদের যে মেসোডার্মাল গহ্বর থেকে উদ্ভিদ, হ্যাঁ একটা গহ্বর, তাই না? সেটা কি হলো মেসোডার্ম থেকে উদ্ভিদ একটা গহ্বর, সেটাকে বলা হয় সিলম। আরো অনেক সুন্দর করে লেখা যায়। হুম, আমরা এটা লিখে 1 মার্ক সরাসরি, যদি আমরা লিখে সবাই পেয়েছি। এরপর দ্বিপদ নামকরণ বলতে কি বোঝো? খুবই সহজ প্রশ্ন। যার দুটো পদ আছে সেই হলো দ্বিপদ। দুটো পদ কি কি? একটা গণ আর একটা প্রজাতি, তাই না? এবং এই দ্বিপদ নামকরণ দিয়ে কি করা হয়? বৈজ্ঞানিক নামকরণ লেখা হয়। উদাহরণ কি? হোমো স্যাপিয়ান্স। আরো আছে, তুমি একটু আগে আমরা কাতলা ফিশ দেখলাম, কাতলা কাতলা, হ্যাঁ এটা হলো
আমরা জেলি ফিশ দেখলাম, অরেঞ্জের অর্ডারটা দেখলাম, অনেক আছে, স্টার ফিশ। তো এরপর 1 নম্বর কোশ্চেন দেওয়া আছে, চিত্র এ অণুজীবের গঠন বর্ণনা করো। তাহলে আমি দেখে নেই ছবিটা কিসের। হ্যাঁ, ছবিটা কিসের বলো তো? ছবিটা কিসের? টিটু ফার্স্ট টিটুফাস, ব্যাকটেরিওফাস। আমরা জানি যে সি এবং বিতে আমাদের যে কোশ্চেন গুলো থাকে, সেই কোশ্চেন গুলো যদি আমরা প্রথমে আমাদের ফার্স্ট কি করতে হয়, আইডেন্টিফাই করতে হয়। আমরা যদি আইডেন্টিফাই করতে পারি তাহলে আমরা একটা মার্কস পেয়ে যাই। তাহলে আমরা আইডেন্টিফাই যদি করতে পারি, তোমরাই বললা যে এটা হলো টিটুফাস কি ব্যাকটেরিওফাস। হ্যাঁ, তাহলে এখানে কি বলা আছে, তার কি দেওয়া আছে, টিটুফাস ব্যাকটেরিওফাসের কি দেওয়া আছে, এখানে গঠনটা দেওয়া আছে, তাই না? কি চেয়েছে এখানে? সরাসরি বলেছে যে এ অণুজীবের গঠন বর্ণনা করো। তাহলে টি2 যে ব্যাকটেরিওফাজ আছে, এই টি2 ব্যাকটেরিওফাজের গঠনে আমরা কি দেখতে পাই, পড়েছি এর আগে। আমরা এর গঠনে কয়টা অংশ দেখেছি টি2 ব্যাকটেরিওফাজের গঠনে? দুটো, মাথা আর লেজ। মাথা আর লেজ। খুবই সহজ প্রশ্ন। আমরা প্রশ্নে যারাই লিখেছি যে এ অণুজীবটি হলো টিটি ব্যাকটেরিওফাজ। হ্যাঁ বাবা, অ্যাটেন্ডেন্স লিঙ্ক দিব। এখন কটা বাজে? অ্যাটেন্ডেন্স দিলে তো আমরা সবাই চলে যাব। আরো 10 মিনিট আছে, তাই না? আরো 10 মিনিটস আছে না ক্লাস? দিয়ে দিচ্ছি, 5 মিনিট আগে দিয়ে দিলে হয়ে যাবে। তাহলে আমরা এই যে টি2 ফাজ, যে ব্যাকটেরিওফাজ আছে, এই টি2 ব্যাকটেরিওফাজের গঠনে আমরা কয়টা অংশ দেখতে পাই? দুটো অংশ দেখতে পাই, একটা হলো মাথা আর একটা লেজ। এবং এই যে টি2 ফাজ যে আছে, এই টি2 ফাজ আমরা আইডেন্টিফাই করব কি, আমরা লিখবো যে উদ্দীপকে উল্লেখিত এই অণুজীবটি হলো কি টি2 ফাজ ব্যাকটেরিওফাজ। আচ্ছা, টি2 ব্যাকটেরিওফাজ। আর এই যে টি2 যে ব্যাকটেরিওফাজ আমরা লিখলাম, এটা লেখার জন্য আমরা কি পারবো, একটা মার্কস পেয়ে যাব। এরপর আমরা লিখবো যে এই টি2 ব্যাকটেরিওফাজ কয়টা অংশ নিয়ে গঠিত? দুটো প্রধান অংশ নিয়ে গঠিত, একটা হলো মাথা আর একটা লেজ। আমরা ছবিতেই দেখছি তার মাথাটা দেখতে কেমন, 1 2 3 4 5 6। তাহলে তার মাথাটা দেখতে কেমন দেখো তো, ষড়ভুজ আকৃতির না? দেখা যাচ্ছে ছবিতে, দেখা যাচ্ছে? আমি তো তাই দেখতে পাচ্ছি। হ্যাঁ, ম্যাম, আমরা কিন্তু একটু আগে জেনে আসলাম যে ব্যাকটেরিয়া হলো ভাইরাস কি দিয়ে তৈরি। কারণ টি2 ব্যাকটেরিওফাজ কিন্তু একটা ভাইরাস। এটা কি দিয়ে তৈরি? আমরা প্রোটিন আর একটু আগে নিউক্লিক। প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড। তো আমরা দেখবো যে এর যে মাথাটা আছে, এই মাথাটা সাধারণত যে প্রোটিন অণু দিয়ে তৈরি। কি দিয়ে তৈরি? প্রোটিন অণু দিয়ে তৈরি। আমরা এটা মনে রাখবো। এবং আমরা দেখো এর মাথার মধ্যে একটা পেঁচানো জিনিস দেখতে পাচ্ছি। আমি কিন্তু ওকে চিনি, খুব ভালোভাবে চিনি। মাথার মধ্যে যে পেঁচানো জিনিসটা দেখা যাচ্ছে, ওকে কিন্তু চিনি, খুব ভালোভাবে চিনি। সে কে? ডিএনএ। তাহলে দেখো মাথার বর্ণনা কিন্তু আমি অনেকটাই লিখতে পারলাম, লিখতে পারলাম। তাহলে আমরা দেখো যে এখানে আমরা যে বললাম যে তার যে আমরা দেখলাম মাথাটা ষড়ভুজ আকৃতির, মাথাটা কি দিয়ে তৈরি, প্রোটিন দিয়ে তৈরি, এবং মাথায় কি আছে, ডিএনএ আছে। ডিএনএটা কেমন? অবশ্যই দ্বিসূত্র। ডিএনএটা কেমন? দ্বিসূত্র। এবং এই যে ডিএনএটা যে আছে, এই ডিএনএটা কিন্তু এটা নিউক্লিওসাইড দিয়ে গঠিত, এটা আমরা জানি। এবং মাথাটা সেটা দ্বিসূত্র, সেটাও আমরা জানলাম। তাহলে মাথার বর্ণনা শেখা হয়ে গেছে আমাদের, এটুকু লিখলে আমরা সুন্দর মার্কস পাবো। তারপরে লেজে চলে আসি। দেখো লেজ কোথা থেকে শুরু হয়েছে, ছবিতে আমি দেখতে পাচ্ছি যে মাথার একদম পিছনের অংশ থেকে, হ্যাঁ, যে সরু অংশটা চলে গেছে লম্বা, এটাই হলো কি লেজ। এটা কি লেজ। হ্যাঁ, এবং লেজের উপরের দিকে দেখো, উপরের দিকে এখানে সেই অংশটা ম্যাডাম দেয় নাই, এখানে কি আছে, যে উপরের দিকে একটা চাকতির মতো কলার থাকে। তোমরা বইয়ে যখন দেখেছো তখন কিন্তু খেয়াল করেছো, দুই পাশে দুটো চাকতির মতো কি আছে, কলার আছে। তারপরে দেখো এই যে কতগুলো পায়ের মতো দেখা যাচ্ছে, এগুলো কি পা বলো তো? হ্যাঁ, কি পা? এগুলো হলো, এগুলোর নাম কি? এগুলোর নাম হলো কি, আমরা জানি যে এগুলো হলো স্পাইক। এবং এই যে স্পাইকের এখানে যে গোল যে অংশটা দেখা যাচ্ছে, এটার নাম হলো বেস প্লেট। আমরা কিন্তু এগুলো জানি, বেস প্লেট। এবং এর ভিতরে কি ডিএনএ আছে? দেখো তো লেজের ভিতরে ডিএনএ দেখা যাচ্ছে ছবিতে? আমি তো ছবিতে ডিএনএ দেখতে পাচ্ছি না। তাহলে এখানে কি নেই লেজে? প্রোটিন দিয়ে গঠিত, ক্যাপসিড।
হ্যাঁ, লেজে কিনে ডিএনএ নেই, দ্বিসূত্রক ডিএনএ নেই। তাহলে আমরা কিন্তু এই জিনিসগুলো এমনি লিখতে পারি। এবং এগুলো আসলে সবাই কি প্রোটিন দিয়ে তৈরি। এবং এখানে দেখো যে এর ভিতরে কি আমরা নিউক্লিয়াস, সাইটোপ্লাজম, তারপরে হলো এবং আমাদের যে কোষ ঝিল্লি আছে, কোষ প্রাচীর আছে, এগুলো কি কিছু দেখতে পাচ্ছি? কিছুই দেখতে পাচ্ছি না, এগুলো অনুপস্থিত। তাহলে হয়ে গেল আমাদের সি নাম্বার কোশ্চেন, গ নাম্বার কোশ্চেন। আমরা কি লিখেছি এইভাবে? খুব কম পেয়েছি, কেন জানি না। এত সহজ একটা জিনিস আমি খাতা দেখতে গিয়ে আমি ভয় পেয়ে গেছি যে ছেলেমেয়েরা কেন লেখে নাই। হ্যাঁ, আমার মনে হচ্ছিল যে ইস, খুব কষ্ট পেয়েছি। কেন বাবা? এটা তো আসলে ক্লাসে যখন ম্যাম পড়িয়েছেন তখনই তোমাদের ব্রেনে সেভ হয়ে যাওয়ার কথা। খুব সহজ, খুব ইজি ছিল এই কোশ্চেন। ঠিক আছে, আমরা পুরোপুরি মনোযোগ দেবো ক্লাসে। আচ্ছা, তোমাদের আগে অ্যাটেন্ডেন্স লিঙ্কটা দিয়ে দিই, তাই না? তারপরে করে হ্যাঁ, অ্যাটেন্ডেন্স লিঙ্ক দিয়েছে, তোমরা পেয়েছো? অ্যাটেন্ডেন্স লিঙ্ক পেয়েছো? নওশিন, ইয়েস ম্যাম। নওশিন পেয়েছো? জিম পেজ। আচ্ছা, এখন আমাদের দেখো ডি নাম্বার কোশ্চেনে কি আছে, মানব কল্যাণে এ অণুজীবের ভূমিকা। তাহলে আমরা মানব কল্যাণে যে এ অণুজীবের যে ভূমিকা, টিস্যু ব্যাকটেরিওফাজের যে ভূমিকা, হ্যাঁ, এটা আমাদের কি করতে হবে, লিখতে হবে। তো আমরা আসলে এখানে কিছুটা টিস্যু ব্যাকটেরিওফাজ যে মানব কল্যাণে যে ভূমিকা রাখে, এখানে আমরা যেটা দিব সেটা হলো আমাদের ভাইরাসের যে অর্থনৈতিক যে গ্রোথটা আছে, এখানে কিছুটা লিখলে কিন্তু হয়ে যায় নাকি? এই প্রশ্নের অ্যান্সারটা কি লিখেছো তোমরা? হ্যাঁ, তাহলে এটা হলো আমাদের ঘ নাম্বার কোশ্চেনের অ্যান্সার। তবে আমরা আগে প্রথমে কি করব, আইডেন্টিফাই করব। তার জন্য 1 মার্কস পেয়ে যাব যে এ অণুজীবটা হলো টিস্যু ব্যাকটেরিওফাজ। তাহলে আমরা মোটামুটি আমাদের কোশ্চেন আমরা বুঝেছি। হ্যাঁ, এমসিকিউ কোশ্চেন। আর কোনো সমস্যা আছে কারো? নো। তাহলে আমরা কোশ্চেনটা বুঝে নিলাম। এখন আমরা নিজেরটা দেখবো যে আমরা নিজেরা কি করেছি, তাই না? যাই হোক, তো আমরা এখন নিচে চলে যাই, আমি অফ করেছি। তাহলে আমরা এখন স্ক্রিন শেয়ার করে দিলাম। আমরা কিন্তু চ্যাপ্টার, আমরা অধ্যায় কোনটা শুরু করেছিলাম মনে আছে আমাদের? হ্যাঁ, আমরা কোন অধ্যায় পড়ছিলাম? তোমরা কোন অধ্যায় পড়ছিলাম? অধ্যায় 4 নাম্বার ম্যাম। আমরা অধ্যায় চতুর্থ অধ্যায় পড়ছিলাম। তো চতুর্থ অধ্যায়ের আমরা যে কোশ্চেন গুলো চতুর্থ অধ্যায়ে আমরা কত দূর পর্যন্ত পড়েছিলাম? আমাদের চতুর্থ অধ্যায়ের নাম কি আমাদের মনে আছে? আমরা কয়েকদিন, হ্যাঁ, তাহলে আমরা চতুর্থ অধ্যায়ে একটু কথা বলে আমি ছেড়ে দিচ্ছি তোমাদের আর একটু সময়।
অধ্যায়ের আমাদের মানব শারীরতত্ত্ব আমরা রক্ত ও রক্ত সঞ্চালন নিয়ে পড়ছিলাম। তো আমরা এখানে চতুর্থ অধ্যায়ের আমরা কিন্তু রক্তের যে উপাদানগুলো আছে আমরা রক্তের উপাদানগুলো মোটামুটি পড়েছিলাম নাকি? আমরা রক্তের উপাদানগুলো ma'am. শেষ করেছিলাম। আমাদের রক্তের উপাদান আমরা জানি যে আমাদের রক্তের উপাদান কি নিয়ে গঠিত? দুটো উপাদান নিয়ে গঠিত, একটা রক্তরস আর একটা রক্ত কণিকা। আমাদের যে রক্ত কণিকা আছে আমরা জানি যে আমাদের রক্ত কণিকা কয় ধরনের? 3 ধরনের। কি কি? লোহিত রক্ত কণিকা, শ্বেত রক্ত কণিকা আর একটা হলো অণুচক্রিকা। লোহিত রক্ত কণিকা, শ্বেত রক্ত কণিকা আর একটা হলো অণুচক্রিকা। তাহলে আমরা লোহিত রক্ত কণিকা, শ্বেত রক্ত কণিকা, অণুচক্রিকা এগুলো আমরা মোটামুটি পড়েছিলাম। তো আমরা এখন আগামী ক্লাসে আমরা যেটা পড়বো সেটা হলো আমাদের কি? আমাদের রক্ত জমাট বাঁধা বা রক্ত তঞ্চন। আমরা রক্ত জমাট বাঁধা বা রক্ত তঞ্চনেরও আমাদের যে 13টা ফ্যাক্টর আছে আমরা মোটামুটি এটুকু কিছুটা আলোচনা করেছিলাম। তো আমরা আসলে রক্ত জমাট বাঁধা বা যে রক্ত তঞ্চন আছে আমরা এটা নিয়ে আগামী ক্লাসে পড়বো, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তো আমরা রক্ত তঞ্চন বা রক্ত জমাট বাঁধা আমরা এটা আগামী ক্লাসে পড়বো। হ্যাঁ, সবাই আমরা আগামী ক্লাসে এটা শুরু করবো। আমরা বই আমরা একটু আগে থেকে পড়লে ভালো হতো। হ্যাঁ, আমরা যারা সময় পাই, সুযোগ পাই, আমরা একবার করে রক্ত জমাট বাঁধা বা রক্ত তঞ্চন যে আছে আমরা একটু পড়বো, কারণ এটা পরীক্ষায় খুবই আসে। এসএসসি এক্সামে এই রক্ত জমাট বাঁধা বা রক্ত তঞ্চন সব সময় আসে। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। তো সবাই ভালো থেকো। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। Assalamualaikum, ma'am. Have a good ওয়ালাইকুম আসসালাম।